ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগগুলি এমন একটি প্রেক্ষাপটে করা হয়েছিল যেখানে কিছু মানুষ ক্ষুদ্র ঋণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। এর পেছনে ছিল ভারত ও মেক্সিকোর কিছু লাভজনক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কার্যকলাপ। কিছু নির্দিষ্ট এমএফআইতে ঋণ আদায়ের জন্য জোর জবরদস্তি, সামাজিক চাপ এবং শারীরিক হয়রানি ব্যবহার করা হতো বলেও জানা যায়। ক্ষুদ্র ঋণের বাণিজ্যিকীকরণের কারণে ইউনূস বলেন যে তিনি কখনো কল্পনা করেননি যে একদিন ক্ষুদ্র ঋণ নিজস্ব ধরনের সুদখোর সৃষ্টি করবে। আপাতত এই কোর্ট থেকে আপনারা কোনো ধারণা করতে পারবেন না। বিস্তারিত আলোচনার পর আপনাদের কাছে বিষয়গুলি স্পষ্ট হতে থাকবে। কারা এমএফআই কিংবা কে স্কেচ প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির মুখে ফেলেছে তা জানতে আরও এগিয়ে যেতে হবে আপনাদের। মুনাফার লোভে কিছু লাভজনক এমএফআই প্রাথমিক গণপ্রস্তাব আইপিও করতে আকৃষ্ট হয়, যার মধ্যে রয়েছে ভারতের সবচেয়ে বড় এমএফআই এসকেএস মাইক্রোফাইন্যান্স, যারা 2010 সালের জুলাইয়ে একটি আইপিও করে। 2010 সালের সেপ্টেম্বরে ইউনূস এই আইপিওর সমালোচনা করেন। ক্লিংটন গ্লোবাল ইনিশিয়েটিভ সভায় এসকেএস এর প্রতিষ্ঠাতা বিক্রম আকুলার সাথে একটি বিতর্কে তিনি বলেন, ক্ষুদ্র ঋণ গরিবদের থেকে অর্থ উপার্জনের জন্য মানুষকে প্রলোভিত করার বিষয় নয়, আপনি সেটাই করছেন। এটা সম্পূর্ণ ভুল বার্তা। প্রকৃত সুদের হার গণনা বিভিন্ন রকম হলেও একটি হিসাবে গ্রামীণের গড় হার প্রায় 23% বলে দেখা যায়। 2006 সালের আরেকটি হিসাবে মুদ্রাস্ফীতির হারকে ছাড়িয়ে গিয়ে অনেক বেশি হার দেখা যায়। 2010 সালের ডিসেম্বরে নরওয়ের সরকার গ্রামীণ ব্যাংককে তহবিল অপব্যবহার বা আত্মসাতের সব অভিযোগ থেকে দ্রুত নির্দোষ ঘোষণা করা সত্ত্বেও 2011 সালের মার্চে বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংকের সকল কার্যক্রমের ওপর 3 মাসের একটি তদন্ত শুরু করে। এই তদন্তের কারণে মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করতে পারেননি। 2011 সালের জানুয়ারিতে ইউনূস একটি মানহানির মামলায় আদালতে হাজির হন। এই মামলাটি 2007 সালে একটি ছোট বামপন্থী দলের স্থানীয় এক রাজনীতিবিদ দায়ের করেছিলেন। মামলার কারণ ছিল ইউনূস এএফপি সংবাদ সংস্থাকে দেওয়া একটি বক্তব্যে বাংলাদেশের রাজনীতিবিদরা শুধুমাত্র ক্ষমতার জন্য কাজ করেন, এখানে কোনো আদর্শ নেই। শুনানিতে ইউনূসকে জামিন দেওয়া হয় এবং পরবর্তী শুনানিগুলিতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই তদন্তগুলি সন্দেহের উদ্রেক করে যে এমন অনেক আক্রমণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, যার কারণ হতে পারে 2007 সালের শুরুর দিক থেকে শেখ হাসিনা এবং ইউনূসের মধ্যে কঠিন সম্পর্ক, যখন ইউনূস নিজের একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন, যদিও তিনি 2007 সালের মে মাসে সেই প্রচেষ্টা বাদ দেন। 2011 সালের 27 জানুয়ারিতে ইউনূস ঢাকা সিটি কর্পোরেশন খাদ্য নিরাপত্তা আদালতের দায়ের করা একটি খাদ্যে ভেজাল মামলায় আদালতে হাজির হন। এই মামলায় তাকে ভেজাল দই উৎপাদনের অভিযোগে অভিযুক্ত করা হয়, যার চর্বি উৎপাদন আইনগত ন্যূনতম মাত্রার নিচে ছিল। এই দই গ্রামীণ ডানন দ্বারা উৎপাদিত হয়, যা গ্রামীণ ব্যাংক এবং ডাননের মধ্যে একটি যৌথ সামাজিক ব্যবসার উদ্যোগ। এর উদ্দেশ্য হল দই বিক্রেতাদের জন্য সুযোগ সৃষ্টি করা এবং পুষ্টি সমৃদ্ধ দইয়ের মাধ্যমে শিশুদের পুষ্টির উন্নতি করা। ইউনূসের আইনজীবীদের মতে এই অভিযোগগুলিও মিথ্যা এবং ভিত্তিহীন ছিল। 2012 সালের একটি স্বাধীন পাবলিক কমিশনের তদন্ত গ্রামীণ ব্যাংক পরিদর্শন করে বলে যে ইউনূস তার কর্তৃত্বকে ভুলভাবে উপস্থাপন করেছেন এবং তার পরিচালনার সময়কালে তার ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয় যে ইউনূসের কার্যকালে গ্রামীণ ব্যাংকের জামিনদার হিসেবে কাজ করার এবং স্বাধীন ব্যক্তিগত প্রতিষ্ঠানে ঋণ প্রদান করার আইনি প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিবেদনে নির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করা হয়েছে গ্রামীণ ফোন প্রতিষ্ঠা ও অর্থায়ন সম্পর্কে, যা একটি লাভজনক টেলিকমিউনিকেশনস সংস্থা, যা প্রাথমিকভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতাদের জন্য একটি ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল নরওয়েজীয় সরকারি মালিকানাধীন বহুজাতিক টেলিনরের সাথে ইউনূসের দ্বারা, এবং ইউনূস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলির একযোগে ব্যবস্থাপনা ও পরিচালনা অর্থায়নে গ্রামীণ ব্যাংকের সম্পদ ব্যবহার সম্পর্কে। কমিশন গ্রামীণ ব্যাংকের আইনি অবস্থানও পরীক্ষা করে এবং সিদ্ধান্তে পৌঁছায় যে এটি আইনগতভাবে সরকারি অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান, যার উপর রাষ্ট্রের অযোগ্য তত্ত্বাবধান এবং অতীতে ইউনূস কর্তৃক ভুল উপস্থাপনার ফলে ব্যক্তিগত মালিকানার জনপ্রিয় ধারণার সৃষ্টি হয়েছিল। কমিশনের প্রতিবেদনে বর্তমান গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপনা, টেলিনরের প্রতিনিধি, বাংলাদেশ সরকার এবং ইউনূসের সমর্থকদের দ্বারা কমিশনের তদন্তে বাধা সৃষ্টির উল্লেখ রয়েছে।
প্রতিবেদনের পূর্ণ তাৎপর্য এখনও বাংলাদেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া বা ইউনুস সমর্থক প্রেস রিলিজে ঘনিষ্ঠভাবে পরীক্ষা করা হয়নি, যেখানে এগুলো ইউনুসকে অন্তত বাংলাদেশি সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কেন্দ্রে দুর্নীতির সহযোগী হিসেবে অন্য পক্ষের সাথে ষড়যন্ত্রে জড়িত বলে ইঙ্গিত করে। ডক্টর ইউনুস বাংলাদেশে 174টি মামলার সম্মুখীন হয়েছিলেন, যার মধ্যে 172টি ছিল দেওয়ানি মামলা, কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা 2014 সালের নির্বাচনের পর ক্ষমতায় থেকে গিয়েছিলেন। অভিযোগগুলির মধ্যে ছিল শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি এবং অর্থ পাচার, যা ইউনুস দাবি করেছিলেন রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। হাসিনা ইউনুসের বিরুদ্ধে একাধিক বিচার শুরু করেন। প্রথমে তিনি 2010 সালে ইউনুসকে বিচারের মুখোমুখি করেন এবং শেষ পর্যন্ত তাকে ব্যাংক থেকে অপসারণ করেন তার বয়সের কারণ দেখিয়ে। 2013 সালে তিনি দ্বিতীয়বার চেষ্টা করেন, কারণ তিনি কথিত অনুমতি ছাড়া আয় করেছিলেন, যার মধ্যে ছিল তার নোবেল শান্তি পুরস্কারের অর্থ এবং বই বিক্রির রয়্যালটি। ইউনুসের বিরুদ্ধে এই ধারাবাহিক বিচার বিশ্বব্যাপী বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করে। গ্রামীণ ব্যাংকের 83 লক্ষ সুবিধাবঞ্চিত নারী থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পর্যন্ত ব্যথিত করে। বিকাশ বাজাজ 2013 সালের 7 নভেম্বর লিখেছিলেন, বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংক এবং এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা অভিযানে তাদের সর্বশেষ ট্রাম্প কার্ড খেলছে। ওই সপ্তাহে আইন প্রণেতারা একটি আইন পাশ করেছেন, যা কার্যত ব্যাংকটির জাতীয়করণ করেছে। এই ব্যাংকটি দরিদ্র মহিলাদের ক্ষুদ্র ঋণ দেওয়ার ধারণার পথিকৃৎ ছিল। নতুন আইনের মাধ্যমে 8.4 মিলিয়ন গ্রামীণ মহিলা, যারা ব্যাংকের অধিকাংশ শেয়ারের মালিক, তাদের কাছ থেকে ব্যাংকের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া হয়েছিল। 2024 সালের 1 জানুয়ারি বাংলাদেশের একটি আদালত ইউনুস এবং গ্রামীণ টেলিকমের 3 জন কর্মচারীকে শ্রম আইন লঙ্ঘনের জন্য 6 মাসের কারাদণ্ড দিয়েছিল। তবে আদালত আপিলের জন্য জামিন মঞ্জুর করেছিল। আদালতের রায়ের প্রতিক্রিয়া মোহাম্মদ ইউনুস বলেছিলেন, যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রফেসর ইউনুসের দোষী সাব্যস্তকরণকে বিচার ব্যবস্থার স্পষ্ট অপব্যবহার বলে ঘোষণা করেছিল। পরবর্তীতে আপিলের প্রেক্ষিতে 2024 সালের 7 আগস্ট ডক্টর ইউনুস সহ অন্যরা খালাস পান। শ্রম লঙ্ঘনের মামলায় খালাস পাওয়ার মাত্র 4 দিন পর দুর্নীতি দমন কমিশনের দায়ের করা আরও একটি মামলায় খালাস পান ডক্টর মোহাম্মদ ইউনুস। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গ্রামীণ ও ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রচারণা চালায়। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তার কর্মকাণ্ডে মনে হচ্ছে মিস্টার ইউনুসের 2007 সালে রাজনীতিতে আসার ঘোষণার প্রতিশোধ, যদিও তিনি কখনোই তার পরিকল্পনা বাস্তবায়ন করেনি। টাইমস অফ ইন্ডিয়া অনুযায়ী ডক্টর ইউনুসের বিরুদ্ধে তার সিদ্ধান্তে আরেকটি বিষয় প্রভাব ফেলেছিল, সেটি হচ্ছে নোবেল শান্তি পুরস্কার। হাসিনা মনে করতেন 1997 সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন। 9 মার্চ অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সরকারের মনোভাব প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত ছিল। তিনি নোবেল কমিটির বিচক্ষণতাকেও চ্যালেঞ্জ করেন, যদিও তখন 16 কোটি মানুষের মধ্যে অধিকাংশ এটিকে হাস্যকর হিসেবে নিয়েছিল। 2007 সালের সেনাবাহিনীর জেনারেল মইনু আহমেদ একটি সামরিক অভ্যুত্থান ঘটান। সেই সময় খালেদা জিয়ার মেয়াদ শেষ হওয়ার পর দেশের 4র্থ প্রধান উপদেষ্টা হওয়ার জন্য জেনারেলের অনুরোধ ডক্টর ইউনুস প্রত্যাখ্যান করেন। তবে ডক্টর ইউনুস জেনারেলকে ফখরুদ্দিন আহমেদকে এই পদের জন্য বেছে নেওয়ার পরামর্শ দেন। 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণা প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই 7 জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেছেন। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।